নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ডাক্তার বলছেন। ডাক্তার বলছেন এর আলোচনায় আজ আমরা যে বিষয়ে আলোচনা করব তা হলো কিডনি সংক্রান্ত সমস্যা যে রোগীদের রয়েছে, যাদের ডায়ালিসিস হয়, অর্থাৎ ডায়ালিসিস রোগীদের জন্য প্রোটিন কতটা গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি MIA সিনড্রোম কি, সেই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। আজ আমাদের স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন ডক্টর বিবেক গোয়েল, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, অ্যাপোলো হসপিটাল, কলকাতা। ডক্টর গোয়েল, আপনাকে স্বাগত জানাই আমাদের কলকাতা টিভিতে আমাদের বিশেষ অনুষ্ঠানে ডাক্তার বলছেন। আপনার কাছে যে প্রথম প্রশ্ন ডক্টর গোয়েল আমি জানতে চাইবো, এই যে নিউট্রিশন বিষয়টা, সেটা ডায়ালিসিস পেশেন্টসদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়? সো নিউট্রিশন যে জিনিসটা, এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ ফর ডায়ালিসিস পেশেন্ট। ডায়ালিসিস বেসিক্যালি একটা ক্যাটাবলিক প্রসেস। ডায়ালিসিসে আমরা কি করি, যে পেশেন্টদের কিডনি ফেলিয়ার থাকে সেই পেশেন্টদের ডায়ালিসিস মাধ্যমে একটা এক্সট্রা কর্পোরিয়াল মানে বডির বাইরের থেকে একটা ফিল্টার লাগিয়ে ব্লাডটাকে পিউরিফাই করে দিই, আর পিউরিফাইড ব্লাডটাকে আবার বডির ভিতরে ঢুকিয়ে দিই। তো যখন ব্লাডটা পিউরিফাই হয়, সেই মেথডে শুধু খারাপ জিনিস যে টক্সিনসগুলো, যে ইউরিয়া, ক্রিয়েটিনিন, আদার যে ইউরেমিক টক্সিনসগুলো, শুধু ওটাই বেরোয় না, কিছু কিছু ভালো জিনিসগুলোও বেরিয়ে যায়। আচ্ছা, তার মধ্যে সবচেয়ে প্রাথমিক ইম্পর্টেন্স হচ্ছে প্রোটিন এন্ড অ্যামাইনো অ্যাসিডস। আচ্ছা, It is said that during each dialysis session, a patient loses around 8 to 12 grams of amino acids. আচ্ছা, তো এই যে লসটা যদি আমরা অ্যাডিকুয়েট নিউট্রিশনে মেকআপ না করতে পারি, তখন কিন্তু পেশেন্ট প্রোটিন ওয়েস্টিং এ চলে যাবে, যেটাকে আমরা বলি প্রোটিন এনার্জি ওয়েস্টিং সিনড্রোম। ওকে। তাই জন্য নিউট্রিশন খুব বেশি গুরুত্বপূর্ণ ফর ডায়ালিসিস পেশেন্টস। কতটা সচেতনতা বা কতটা উদ্বেগের এটা কারণ হতে পারে যে নিউট্রিশন যদি কম হয়ে থাকে কোনো ডায়ালিসিস পেশেন্টের ক্ষেত্রে? না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে অলমোস্ট ইন স্টাডিজ এটা দেখা গেছে 50 to 80% অফ ডায়ালিসিস পেশেন্টস হ্যাভ সাম অর দি আদার ডিগ্রি অফ প্রোটিন এনার্জি ওয়েস্টিং। না, এখন এই যে প্রোটিন ওয়েস্টিংটা বা প্রোটিন ম্যালনিউট্রিশনটা ইফ নট অ্যাডিকুয়েটলি রিপ্লেসড, তাহলে কিন্তু পেশেন্ট ফ্র্যাঙ্ক ম্যালনিউট্রিশনে চলে যায়। সেই প্রোটিন ম্যালনিউট্রিশন জন্য পেশেন্ট বারে বারে ইনফেকশন হয়, পেশেন্ট ভীষণ ভিতর থেকে উইক হয়ে যায়। যেমন আমরা বলি যে বিল্ডিং ইজ বিল্ড অন ব্লকস এন্ড ব্রিক্স, সিমিলারলি আমাদের বডি কিন্তু ইট ইজ বিল্ড অন প্রোটিনস which are the basic infrastructure of our body. তো যদি প্রোটিনস কমে যায়, পেশেন্ট ভিতর থেকে উইক হয়ে যায়, তার ইমিউনিটি উইক হয়ে যায়, সে একটা স্টেট অফ ইনফ্লামেশনে চলে যায়, বারে বারে পেশেন্টে ইনফেকশন হবে, পেশেন্ট ঠিক করে হাঁটতে পারবে না, পেশেন্ট পড়ে যাবে, মাল্টিপল ফ্র্যাকচারস হবে, অ্যান্ড আলটিমেটলি একটা ভিশিয়াস সাইকেল তৈরি হয়ে যায়। পেশেন্ট বারে বারে সিক হয়, অ্যান্ড আলটিমেটলি পেশেন্টের মর্টালিটি অনেক বেশি বেড়ে যায়। তাই জন্য নিউট্রিশনটা ঠিক করা, স্পেশালি দ্য প্রোটিন ইনটেক, আমি সবসময় আমার ডায়ালিসিস পেশেন্টদেরকে বলি যে আপনি যত বেশি প্রোটিন খাবেন তত বেশি বছর বাঁচবেন। And it is not for the sake of saying, কিন্তু সেটারও তো একটা মাত্রা আছে নিশ্চয়ই। ডেফিনেটলি। সো এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে আমরা প্রোটিন খাবো, তাহলে কতটা খাবো। মানে যে নর্মাল পেশেন্টরা, নর্মাল মানুষরা যেমন আপনি আমি, we should consume around 1 gram per kg of protein per day. আচ্ছা, তার মানে হচ্ছে যদি আমার ওয়েট হচ্ছে 60, which is not the case, it is more than that. So একটা 60 কেজি মানুষকে 60 grams of protein খাওয়া উচিত per day. বাট ডায়ালিসিস ক্ষেত্রে যেহেতু পেশেন্টের বেশি লস হয়ে যাচ্ছে, তো টু মেক আপ দ্যাট লস, a dialysis patient should consume around 1.2 grams of per kg per day of protein. তো যদি একটা 60 কেজির মানুষ, তাকে 72 grams of protein per day খাওয়া উচিত। আচ্ছা, বেশ। সেক্ষেত্রে ডক্টর গোয়েল, MIA সিনড্রোমটা ঠিক কি এবং এটা কতটা গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে? Now, MIA syndrome, it is an abbreviation. The full form is malnutrition, inflammation, atherosclerosis. Now, এটা একটা সাইন্টিফিক টার্ম যেটা আজকালের দিনে খুব বেশি ভোগে চলে এসছে। নাও বেসিক্যালি যখন প্রোটিন ম্যালনিউট্রিশন হয়, যেটা আপনাকে বললাম, ইট লিডস টু আ স্টেট অফ ইনফ্লামেশন। তার মানে আমাদের পুরো বডিতে একটা ইনফ্লামেটরি প্রসেস চালু হয়ে যায়। তো সমস্ত যে CRP, ESR আপনি দেখবেন ডায়ালিসিস পেশেন্টদের বেশি থাকে। অনেক সময় পেশেন্ট এসে বলে যে স্যার আমার রিপোর্টে ESR বেশি, কেন? এটা কি কোনো ইনফেকশনের জন্য? না,
ইট ইজ বেসিকলি আপনার বডি ইজ অ্যাজ একটা স্টেট অফ ইনফ্লামেশন। সেই ইনফ্লামেশন প্রসেস কি করে, একটা এন্ডোথেলিয়াল ডিসফাংশন তৈরি করে। অ্যান্ড ভেসেলসদের মধ্যে যে যে নালীগুলো ব্লাড নিয়ে যায় আমাদের ভিতরে, বডির ভিতরে, সেই ভেসেলসের মধ্যে একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেস অ্যাগ্রাভেট হয়ে যায়। তার মানে যেটা আমরা সাধারণ ভাষাতে বলি যে ব্লকেজ তৈরি হয়ে যায়। সমস্ত ব্লাড ভেসেল, যে ব্লাড ভেসেল আমাদের ব্রেন দিকে যাচ্ছে সেটাতে ব্লকেজ হয়, তো পেশেন্টের স্ট্রোক হতে শুরু হয়। যে ভেসেলসগুলো হার্টে নিয়ে যায় তাতে ব্লকেজ হয়, তাতে আমাদের হার্ট অ্যাটাক হয়, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়। যে যে নাড়িগুলো আমাদের পায়ে নিয়ে যায় ব্লাডটা, তাতে ব্লকেজ হয়, তার জন্য পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজ হয়। পেশেন্টগুলো বলে যে স্যার কিছু হাঁটলেই আমাদের পায়ে ব্যথা করছে, দ্যাট ইজ কল্ড ক্লডিকেশন। তো এই সব একটা ভিশিয়াস সাইকেল। সো ম্যালনিউট্রিশন লিডস টু ইনফ্লামেশন, অ্যান্ড ইনফ্লামেশন লিডস টু অ্যাথেরোস্ক্লেরোসিস। সো দিস ইজ কল্ড MIA সিন্ড্রোম। হ্যাঁ, তাহলে কোন ধরনের খাবারের কি ধরনের নিউট্রিশন ভ্যালু রয়েছে ডক্টর গোয়েল? সো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেটা পেশেন্টের জানা উচিত। আর আমিও অনেক সময় এদেরকে বলি যে কমন নন ভেজিটেরিয়ান জিনিসগুলো যেটা আমরা বাঙালিরা খাই, দ্যাট কন্টেন্স সে অ্যারাউন্ড 100 grams of chicken contains around 25 to 30 grams of protein. 100 grams of fish, ফিশে থাকে around 15 to 20 grams of protein. A whole egg contains around 6 grams of protein. An egg white around 4 grams of protein. Vegetarian যদি আমি আসি তাহলে এক বাটি ডাল contains around 6 to 7 grams of protein. তাদের মধ্যে মসুর ডাল হচ্ছে হায়ার প্রোটিন কন্টেন্ট। তারপরে পনির, around 100 grams of paneer will contains around 18 to 20 grams of protein. তারপরে রাজমা, চিকপি, এইগুলো around 15 grams of protein per 100 grams. তো এরা হচ্ছে হাই প্রোটিন কন্টেন্ট কন্টেনিং ফুড আইটেমস। বাকি জিনিসদের মধ্যে রুটি বলুন, ভাত বলুন, এদের মধ্যে খুব একটা প্রোটিন থাকে না। তো সবসময় আমি পেশেন্টদেরকে বলি যে আপনি যখনই খাবেন একটা মোটামুটি রাফ এস্টিমেটও যদি করে নিতে পারেন, তাহলেও আপনাদের কিন্তু একটা ডায়েটারি অডিট মতন হয়ে যাবে। ডায়ালিসিস রোগীদের ক্ষেত্রে এই প্রোটিনের মাত্রা কতটা আইডিয়ালি হয়, মানে কোন লেভেল আইডিয়ালি হয়? তো ডায়ালিসিস রোগীদের জন্য আমি যেরকম বললাম 1.2 grams per kg per day প্রোটিন খাওয়া উচিত। তো একটা 60 কেজি মানুষ খাবে মোটামুটি 72 গ্রাম প্রোটিন পার ডে। তো সে যদি দিনের বেলা 3 to 4 eggs খেয়ে নিল, 2 হোল এগ অ্যান্ড বাকি 2টো এগ হোয়াইট, দুপুরবেলা একটা ফিশ খেয়ে নিল, রাত্রিবেলা চিকেন খেয়ে নিল 100 grams, তাহলে কি হবে দেখবেন যে অনেকটাই ডায়েটারি প্রোটিনটা ম্যানেজ হয়ে যাবে। যদি কোনো কারণে একটা পেশেন্টের ফুড ইনটলারেন্স থাকে বা সে খেতে পাচ্ছে না, তাহলে কিন্তু আমরা অন্য মেজার্সে আসবো। আচ্ছা, সেক্ষেত্রে নন ভেজ আইটেমসে যেহেতু প্রোটিনটা অনেকটা, প্রোটিনের মাত্রা বেশি থাকে, যারা ভেজিটেরিয়ান হয় তাদের ক্ষেত্রে কি এই লক্ষ্যমাত্রা পূরণে একটু সমস্যা হয়? এক্স্যাক্টলি, যেমন আই এম মাইসেলফ আ ভেজিটেরিয়ান। সো ভেজিটেরিয়ানদের জন্য কিন্তু একটু প্রোটিন কন্টেন্ট অ্যাডিকুয়েটলি দিতে ডেফিনেটলি সমস্যা, বিকজ আমি যেরকম বললাম যে ভেজিটেরিয়ান জিনিসগুলোতে প্রোটিন সেই মাত্রায় নেই। সো উই হ্যাভ ডাল, উই হ্যাভ রাজমা, চিকপি, পনির, তোফু, সত্তু, এইগুলো জিনিস আছে, বাট সেটাও মানুষ কতটা খাবে। তো তাদের জন্য আমরা বলি যে যদি একটা ভেজিটেরিয়ান মানুষ একটা অন ডায়ালিসিস আছে, দেন উই অ্যাডভাইজ ওরাল ডায়েটারি সাপ্লিমেন্টস। আচ্ছা, মানে প্রোটিন পাউডারগুলো পাওয়া যায় যাদের মধ্যে একটা ঠিক মাত্রায় প্রোটিন থাকে অ্যান্ড দে আর লো ইন পটাশিয়াম, লো ইন ফসফরাস, যেটা জরুরি ফর ডায়ালিসিস পেশেন্টস। তো সেভাবে আমরা পেশেন্টকে ম্যানেজ করি। আচ্ছা, এই প্রোটিনের মাত্রা যদি পূরণ না হয় ডায়ালিসিস রোগীদের ক্ষেত্রে, তাহলে ঠিক কোন কোন ধরনের সমস্যা হতে পারে? সো যেমন একটা পেশেন্টের যদি প্রোটিন মাত্রা অ্যাডিকুয়েটলি রিপ্লেনিশ যদি না হয়, তাহলে পেশেন্টের আলটিমেটলি একটা প্রোটিন এনার্জি ওয়েস্টিং আর একটা প্রোটিন ম্যালনিউট্রিশন আসবে। আচ্ছা, সেই ম্যালনিউট্রিশন জন্য পেশেন্ট একটা ইনফ্লামেশন হবে, সেই পেশেন্ট ইনফ্লামেশনের জন্য পেশেন্ট একদম উইক হয়ে যাবে, তার ইমিউনিটি কমে যাবে, তার বারে বারে ইনফেকশন হবে, তার ফলস হতে পারে, তার বেশি বেশি ফ্র্যাকচার হতে পারে, তার হার্ট ডিজিজ অ্যাগ্রাভেট হবে। সো ইন শর্ট পেশেন্টের লাইফ স্প্যান কিন্তু কমে যাবে। আচ্ছা, পেশেন্টের আমরা একটা রিপোর্টের মধ্যে দেখি সিরাম অ্যালবুমিন, সে সিরাম অ্যালবুমিন দেখা গেছে that is basically a marker of the protein content in the body. আচ্ছা, So দেখা গেছে যে albumin level is the single most
ইন্ডিপেন্ডেন্ট মার্কার অফ মর্টালিটি ইন আ সিকেডি পেশেন্ট। তার মানে হচ্ছে যে দুটো ডায়ালিসিস পেশেন্ট আছে আমার সামনে, একজনের অ্যালবুমিন লো, একজনের অ্যালবুমিন নর্মাল। আচ্ছা, আমি একদম সিম্পল জিনিসের বলে দিতে পারি, যাদের অ্যালবুমিন লো আছে সে কিন্তু কম বাঁচবে, তার লাইফ স্প্যান কম হবে, এটা এতটা ইম্পর্টেন্ট। বেশ, সেক্ষেত্রে ডক্টর গোয়েল, এই যে নিউট্রিশনের মাত্রা যদি সেখানে কোথাও গিয়ে যদি গ্যাপ তৈরি হয়, তাহলে নিউট্রিশন থেরাপি কিভাবে কাজ করে? ভেরি ইম্পর্টেন্ট। সো যেটা আপনাকে আমি বললাম যে স্পেশালি ফর ভেজিটেরিয়ান ডায়ালিসিস পেশেন্টস আর বা ইভেন ফর এনি পেশেন্ট যাদের অ্যাডিকুয়েট নিউট্রিশন নেওয়া যাচ্ছে না, সেটা আমরা বুঝবো কি করে? সেটা আমরা বুঝবো, আমরা একটা ডায়েটারি সার্ভে করি। আমরা একটা বলি যে এটা উইল ডু আ 3-day ডায়েটারি সার্ভে। সো আমরা কি করব, পেশেন্টকে জিজ্ঞেস করি আমরা যে আপনি ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি কি কি খান, লাস্ট 3 দিনে কি কি খেয়েছেন, তাহলে আপনি বলুন। তো তাহলে আমরা একটা অ্যাভারেজ প্রোটিন ইনটেক পার ডে ক্যালকুলেট করি। সেটাতে আমরা দেখি যে কতটা গ্যাপ আছে। আমি যদি দেখেছি যে পেশেন্টকে আমি ডায়েটে একটু বুস্ট করে যদি সেটাকে ম্যানেজ করে দিতে পারি, তাহলে আমরা সেটা করে নেব। বাট অনেক সময় সেটা হয় না, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু একটা ওরাল প্রোটিন সাপ্লিমেন্ট আর অ্যান ওরাল প্রোটিন পাউডার অ্যাডভাইস করি। বাট अगेन আমি বলবো এটা একটা খুব একটা সায়েন্টিফিক প্রসেস। সো তাদের জন্য আপনার নেফ্রোলজিস্ট আর একটা রেজিস্টার্ড ডায়েটিশিয়ান, এই দুজনের অ্যাডভাইসে কিন্তু এই ফাইনাল অ্যাডভাইসটা নেওয়া উচিত। সবাইকে কিন্তু ব্ল্যাঙ্কেট একটা পাউডার খাইয়ে দেব বা সবাইকে একই অ্যাডভাইস দেওয়া হবে, সেটা কিন্তু হবে না। এটা পার পেশেন্ট একটা স্পেসিফিক অ্যাডভাইস হবে। আচ্ছা ডক্টর গোয়েল, সেক্ষেত্রে প্রোটিনের এই যে লক্ষ্যমাত্রা সেটা যদি পূরণ হয়, তাহলে কি ইনফ্লেমেশনের সমস্যা অনেকটাই কমে? অ্যাবসলিউটলি। প্রোটিন যদি একটা পেশেন্ট ঠিক মাত্রায় নেয়, তাদের ইনফ্লামেশন কমবে অ্যান্ড তাদের সব যে সিকুয়েলি আপনাকে বললাম, ইনফেকশন, ফলস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, তার লাইফ স্প্যান সব কিছু কিন্তু বেটারমেন্টে হবে। আচ্ছা, তার কন্ডিশনও কি আগের থেকে অনেকটা ভালো হয়ে থাকে? ডেফিনেটলি, একদম তার কন্ডিশন অনেকটাই ভালো হবে। এটা দেখা গেছে যে যারা ম্যাল নিউট্রিশনে ভোগে তাদের কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজ 5 টাইমস বেশি হয় দেন আ নর্মাল ডায়ালিসিস পপুলেশন। তাদের ইনফেকশন 3 টাইমস বেশি হয় দেন আ নর্মাল ডায়ালিসিস পারসন। সো ইনফ্লামেশন কামস ডাউন, atherosclerosis comes down, and the entire MIA syndrome is taken care of. So protein nutrition is very, very important. আচ্ছা, বড়দের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে যাদের এই সমস্যা আসে, তাদের ক্ষেত্রে কি ডায়েট বা এই প্রোটিন ইনটেকের বিষয়টা কি আলাদা হয়, মানে ভিন্ন হয়? না, অ্যাকচুয়ালি প্রোটিন ইনটেকটা তো একই থাকবে, বাট যেহেতু বাচ্চারা একটা ডেভেলপমেন্ট স্টেজে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কি হবে, তাদের গ্রোথটা রিটার্ডেড হয়ে যাবে। আচ্ছা, তারা যদি অ্যাডিকুয়েট প্রোটিন না নেয়, তাদের বোনি গ্রোথ, তাদের সেক্সুয়াল ম্যাচুরিটি, তাদের যে ডেভেলপমেন্টাল মাইলস্টোনস যে ওরা এত বছরে এই করতে পারবে, তাদের কিন্তু অ্যাচিভ হবে না। তো তাদেরও কিন্তু অনেকটাই ড্যামেজ হয়ে যাবে। আর হতে পারে যে যেটা আমরা ঠিক টাইমে যদি রিপ্লেস না করতে পারি, বাচ্চাদের সেই গ্রোথ স্টান্টিংটা ইররিভার্সিবল হয়ে যেতে পারে। বড়দের ক্ষেত্রে কি হয়েছে, তারা অলরেডি বড় হয়ে গেছে, তারপরে এই জিনিসগুলো হচ্ছে, তাদের গ্রোথটা আর সেই সময় তো প্রয়োজন নেই। বাট ছোটদের ক্ষেত্রে এটা আরো বেশি সিভিয়ার ইম্প্যাক্ট দেখাবে। আচ্ছা, সেক্ষেত্রে তাহলে কি আরো এই প্রোটিন ইনটেকের বিষয়টা আরো জোর দেওয়া হয়? অ্যাবসলিউটলি। তো ছোটদের জন্য এই যে প্রোটিন ইনটেকটা খুবই জরুরি অ্যান্ড খুব বেশি গুরুত্বপূর্ণ। তাদের জন্য কি তাহলে আলাদা ডায়েটও করে দেন বা কোনো ডায়েটিশিয়ানের সঙ্গে পরামর্শ নিতে বলেন? একদম একদম, আমরা বলি যে পেশেন্টের একটা ডায়েটিশিয়ানের সম্পর্ক থাকতে হবে। পেশেন্টকে ডায়েটিশিয়ানও কি করে, ডায়েটিশিয়ানরা একটা স্পেসিফিক ডায়েট প্ল্যান দেয়। যেমন একটা পেশেন্ট যারা একটা ওয়েস্ট বেঙ্গল, একটা বাঙালির ডায়েট will not be the same of a patient who is living in Maharashtra. একদম, তারা কিন্তু তাদের ডায়েটের ধরনে আলাদা, তাদের মেনু আলাদা হবে। যেমন এখানে মাছ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এন্ড স্টেপল ফুড আমাদের, এক্স্যাক্টলি। ওখানে আবার একটা দিন অন্য জিনিস থাকবে। সো আমি যদি একটা মারাঠি পেশেন্টকে একটা বাঙালি ডায়েট প্ল্যান দিই, সে কিন্তু ফলো করবে না। তো আমাদের কিন্তু ফুড প্ল্যান বা ফুড মেনুটা একটা পেশেন্ট স্পেসিফিক তৈরি করতে হবে। আচ্ছা, তাদের ক্ষেত্রে কিন্তু ডায়েটিশিয়ানদের খুব ইম্পর্টেন্ট রোল। আচ্ছা ডক্টর গোয়েল, সেক্ষেত্রে তাহলে যে আপনার যে ডায়ালিসিস পেশেন্টসরা রয়েছেন, তাদের ক্ষেত্রে দৈনন্দিন জীবনে যে এই নিউট্রিশনের মাত্রা যেন পূরণ হয়, তাদের জন্য কি সাজেশন থাকে আপনার? আমার সাজেশন একটাই থাকে
যে আপনি ওষুধ তো খাচ্ছেন, বাট একবার আপনাদের যদি ডায়ালিসিস শুরু হয়ে যায়, ওষুধ তো আপনাদের জন্য ডেফিনেটলি ইম্পর্টেন্ট, সেটা আপনি জানেন, বাট আমি সবসময় বলি আপনাদের জন্য ফুড অ্যান্ড নিউট্রিশন হচ্ছে মোর ইম্পর্টেন্ট দ্যান ইভেন ইয়োর মেডিসিনস। মানে যত ভালো আপনি খাবেন তত ভালো আপনি বাঁচবেন। আমার সব পেশেন্টদের ক্ষেত্রে আমি এই লাইনটা বলি, জাস্ট টু ইমপ্রেস আপন দেম দ্য ফ্যাক্ট দ্যাট নিউট্রিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কি টু সাকসেস অ্যান্ড টু সার্ভাইভাল ফর আ ডায়ালিসিস পেশেন্ট। তো প্রোটিনের উপরে জোর দেবেন, প্রোটিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা দেখেছি যে ডায়ালিসিস পেশেন্টদের অনেক কিছু ব্যারিয়ার্সও থাকে, যেমন যেমন আপনি দেখবেন যে আমরাও অনেক কিছু জিনিস রিস্ট্রিক্ট করে ফেলি, যে আপনি এই খাবেন না, এই ফল খাবেন না, আপনি এই জিনিস খাবেন না, বিকজ অফ পটাশিয়াম, বিকজ অফ ফসফরাস। পেশেন্টদের অনেক সময় খিদে থাকে না, তাকে আমরা বলি অ্যানোরেক্সিয়া, ডিউ টু ইনফেকশন, ডিউ টু ইনফ্লামেশন। তাহলে কি আপনারা কোনো ওষুধ দেন তাদের জন্য, মানে মেডিসিন কিছু দেওয়া হয়? অ্যাবসলিউটলি। তো আমরা দেখি যে কেন এটা হচ্ছে, তারপরে আমরা ওষুধ দিই, তারপরে আমরা অনেকগুলো মেডিসিনস দিই পেশেন্টকে। পেশেন্ট নানা রকম, একটা সুগারের মেডিসিন খাচ্ছে, বিপির মেডিসিন খাচ্ছে, কিডনির মেডিসিন খাচ্ছে, তো একটা পলিফার্মাসি চলে। পেশেন্ট বারে বারে ইনফেকশন হয়, তাদের জন্য পেশেন্ট বারে বারে অ্যান্টিবায়োটিক্স খায়, তাদের জন্য অনেক কিছু সমস্যা হয়। তো অল ইন অল দেখা গেছে যে পেশেন্টের অনেক সময় ডায়েটই একটা আর্জই থাকে না, খুব অ্যানোরেক্সিয়া থাকে। তো পেশেন্ট সেন্ট্রিক কথা ভাবলেও ইট ইজ নট এন ইজি টাস্ক যে আমি পেশেন্টকে বলবো যে না আপনি 3 বেলা ননভেজ খান, ভালো করে খান। পেশেন্ট বলে যে স্যার আমি খেতেই পাচ্ছি না। তো সব সময় পেশেন্টের জায়গা ভেবে পেশেন্টকে অ্যাডভাইস করতে হয়। অ্যান্ড তাই জন্য আমি বলছি যে একটা ব্ল্যাঙ্কেট অ্যাডভাইস করলে হবে না, যে আমি সবাইকে একই জিনিস বলে দেবো না, আমাকে পেশেন্ট দেখে, তার নিডস দেখে তার স্পেসিফিক অ্যাডভাইস করতে হবে। মানে পেশেন্ট ওরিয়েন্টেড হবে ডায়েটটা পুরোটাই। আচ্ছা, তাহলে ডক্টর গোয়েল, এই যে পটাশিয়ামের বিষয়টা আপনি বলছিলেন, যে যদি কোনো রোগী ধরুন পটাশিয়াম ইনটেক করে ফেলেন, তাহলে তাদের কি কি সমস্যা দেখা দিতে পারে? সো পটাশিয়াম, কিডনি পেশেন্টদের পটাশিয়াম যে এক্সক্রিশন ইউরিনে, সেটা এমনি হয় না ঠিক করে। তো কিডনি পেশেন্টদের এমনি পটাশিয়াম বেড়ে যাওয়ার একটা রিস্ক থাকে। অনেক সময় আমরা দেখেছি যে পেশেন্টরা অনেক সময় যারা ঠিক করে ডায়ালিসিস নেয় না বা মিস করে, তারা বেশি পটাশিয়াম হওয়ার জন্য মানে মরেও যায়। কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে পেশেন্টের। হাই পটাশিয়াম হলে হার্টের অনেক কিছু এরিদমিয়া হতে পারে, মাসেল উইকনেস হতে পারে। সো এইগুলো হচ্ছে হাই পটাশিয়ামের লক্ষণ। বাট অনেক সময় পেশেন্টের কিছু নাও হতে পারে, মানে তাই জন্য আমরা পেশেন্টের পটাশিয়াম রুটিনলি চেক করি, স্পেশালি ডায়ালিসিস পেশেন্টদের। আর আমরা দেখি যে পটাশিয়াম কীরকম থাকছে, তার অনুযায়ী আমরা পেশেন্টকে বলি যে আপনি এই জিনিস খাবেন না, বা বেশি ফল খাবেন না, বা ডাবের জল খাবেন না, বা যা যা পটাশিয়াম রিচ ফুডস, টক জিনিসগুলো সেগুলো খাবেন না। তো এইভাবে আমরা পেশেন্ট টু পেশেন্ট আমাদের অ্যাডভাইস ভেরি করে। আচ্ছা, ভেসেল ব্লকের সমস্যা কখন দেখা যায় পেশেন্টসদের মধ্যে? সো ভেসেল ব্লক হয়ে গেল বেসিক্যালি ডিউ টু অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। সো আমাদের বডিতে বললাম যে ভেসেলস থাকে, তো তাদের মধ্যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক জমতে শুরু করে। তাদের নানা রকম কারণ আছে। প্রথম হচ্ছে আমাদের লাইফস্টাইল। যারা কিডনি পেশেন্ট নয় তাদেরও আপনি দেখবেন যে এখন খুব ইয়াং পেশেন্টদের, আগে তো বলা হতো যে 40-র পরে হার্টের ডিজিজ হবে, এখন আপনি দেখবেন যে 30, 28, 32 বছর বয়সে পেশেন্টগুলো হার্ট অ্যাটাক হচ্ছে। একটা পেশেন্ট খেলা করছে বা জিম করছে, তাদের মধ্যেও হার্ট অ্যাটাক হচ্ছে। ইট ইজ অল বেসিক্যালি এ লাইফস্টাইল ডিজিজ। আমরা কি খাচ্ছি, কি করছি, কত সেডেন্টারি লাইফস্টাইল দিচ্ছি, আমরা কত টোব্যাকো কনজিউম করছি, কত সল্ট ইনটেক করছি। সো এই সব জিনিসদের জন্য একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেস খুব আর্লি ইন লাইফ আমাদের শুরু হয়ে যায়। তারপর কিডনি পেশেন্টদের খুব কমনলি ডায়াবেটিস থাকে, তাদের জন্য আবার অ্যাথেরোস্ক্লেরোসিস বাড়ে, হাইপার টেনশন থাকে, মানে হাই বিপি থাকে। অ্যান্ড কিডনি ডিজিজ ইটসেলফ কি করে, অন টপ অফ অল দিস, কিডনি ডিজিজের জন্য এই যে ব্লকেজ আরো বাড়তে থাকে। এই ব্লকেজগুলো আপনাকে বললাম যে যে আর্টারিতে হবে তাদের অনুযায়ী তাদের সিমটমস হবে। মানে যদি ব্রেনের আর্টারিজে হয়, তাদের পেশেন্টের সিনকোপ হতে পারে, পেশেন্টের খিঁচুনি হতে পারে, পেশেন্ট স্ট্রোক হতে পারে, হার্টের পেশেন্টের অ্যানজাইনা হবে, বুকে ব্যথা হবে, হার্ট অ্যাটাক হতে পারে। সো এইসব নানা রকম ব্লকেজের লক্ষণ দেখা যেতে পারে। আচ্ছা, কোন এজের মানুষদের এই সমস্যাগুলো একটু বেশি দেখা যায় ডক্টর গোয়েল? সো
যেটা আমি বললাম যে কিডনি পেশেন্টদের ক্ষেত্রে এজ সেরকম এতটা ইম্পর্টেন্ট নয়, বিকজ কিডনি রোগ যে কোনো এজে হতে পারে। এটাও একটা মিথ যে কিডনি রোগ শুধু বড়দের হবে বা এল্ডারলিদের হবে, সেটাও কিন্তু একদম অ্যাপ্লিকেবল নয়। আচ্ছা, আমরা রিসেন্টলি একটা 12 বছর বয়সের বাচ্চার ডায়ালিসিস আরম্ভ করলাম, বিকজ সে একটা অন্য রোগ ছিল, রেকারেন্ট ইউটিআই হতো, তাদের জন্য তার কিডনি খারাপ হয়ে গেল। সো যাদেরই কিডনি ডিজিজ হবে তাদের কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস বা ব্লকেজের প্রসেস একটু বেশি হবে। আচ্ছা, বাট সাধারণত অবভিয়াসলি মোর দ্য এজ মোর দ্য অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেস, তাদের কিন্তু এটা তো জেনারেল রুল যে এজ ইজ অ্যান আনমডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। মেলসদের বেশি হয়, সেটাও দেখা গেছে। আচ্ছা, সো এটা হচ্ছে যে অল দিজ আর রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, যাদের বয়স কম হয় সেক্ষেত্রে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? মানে যাদের ধরুন আপনার যে রোগীরা রয়েছেন, এই যে 12 বছরের যে রোগীর কথা বললেন আপনি, যার ডায়ালিসিস শুরু হয়েছে, তাদের ক্ষেত্রে আপনাদের জন্য কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? দেখুন, সবচেয়ে ইম্পর্টেন্ট সমস্যা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদেরকে একটা ইমোশনাল ব্যাগেজও থাকে, যে একটা ইয়াং বাচ্চা যখন আসে আমাদেরও খুব খারাপ লাগে। তারপরে তাদের মা বাবাও খুব বেশি চিন্তিত থাকে, তাদেরকেও বোঝানো। একটা অ্যাডাল্ট পেশেন্টকে বোঝানোর থেকে অনেক ডিফিকাল্ট হচ্ছে একটা বাচ্চাকে বোঝানো। অনেক সময় সে কাঁদতে শুরু করে, সে বিপি মাপতে দেয় না, সে ব্লাড নিতে দেয় না। সো তাদের জন্য অনেক নানা রকম প্রবলেম আছে। তারপরে যেটা আপনাকে বললাম যে বাচ্চাদের ক্ষেত্রে অনেক প্র্যাকটিক্যাল প্রবলেমও থাকে, যে তাদের মেডিসিনের কমপ্লায়েন্সগুলো অনেক সময় মেনটেন হয় না। তারপর তাদের ক্ষেত্রে খুব বেশি অ্যাগ্রেসিভ হওয়া যায় না ইন টার্মস অফ থেরাপি, বিকজ তারা তো বাচ্চা, তারা কিভাবে রিয়্যাক্ট করবে সেটাও দেখতে হবে। অনেক মেডিসিনসগুলো তাদেরকে দেওয়া যায় না, বিকজ বাচ্চা বলে তাদের জন্য সেগুলো সেফ নয়। তারপরে ডায়ালিসিস রোগীদের ক্ষেত্রে তাদের ভ্যাসকুলার অ্যাক্সেস, মানে ডায়ালিসিস পেশেন্টদের জন্য যে আমরা এভি ফিস্চুলা করি বা অ্যাক্সেস করি, সেটাও করতে অনেক সময় অসুবিধে হয়। তো এরকম হচ্ছে নানা রকম প্রবলেমস বাচ্চাদের। আচ্ছা, নুন, অনেকে নিশ্চয়ই আপনার পেশেন্টসরা নিশ্চয়ই আসেন এবং আমাদের দর্শকদেরও নিশ্চয়ই এই প্রশ্ন থাকবে যে কি নুন খাবো। অনেকেই বলে যে হোয়াইট সল্ট খাবো নাকি সন্দক নুন খাবো, সেই বিষয়টাও তো থাকে। কোন নুন বেটার? সো আমি আপনাকে মানে ডিকটাম হচ্ছে যে হোয়াইট সল্ট বা টেবল সল্ট ইজ দ্য সেফেস্ট। আচ্ছা, না কেন না, এটাও একটা মিথ থাকে যে পিঙ্ক সল্ট বা রক সল্ট বা সন্দক নুন, যেটা ওর দ্য সেন্দা নামক যেটা আমরা বলি, অনেক পেশেন্টরা ভাবে যে এটা আমাদের বডিকে ডিটক্সিফাই করে দেবে বা কিডনিটাকে ক্লেন্স করে দেবে। এটাও একটা মিথ। আচ্ছা, কেন? নাও এই যে সন্দক নুন বা রক সল্ট, এটার মধ্যে সোডিয়াম কন্টেন্টটা অলমোস্ট ইকুয়াল টু টেবল সল্ট থাকে। তো সোডিয়াম যে কম আছে এর মধ্যে, এটা কিন্তু নয়। সেকেন্ড, পটাশিয়াম যেটা একটা মিনারেল, যেটা খুব ডেঞ্জারাস ফর কিডনি পেশেন্ট, সেটা কিন্তু নর্মাল বা টেবল সল্টে থাকে না। বাট রক সল্ট বা পিঙ্ক সল্টের মধ্যে একটা স্মল অ্যামাউন্টে পটাশিয়ামও থাকে। আচ্ছা, সো অ্যাকচুয়ালি রক সল্ট বা পিঙ্ক সল্ট যে কিডনি পেশেন্টদের জন্য সেফ, সেটা একদমই নয়। আচ্ছা, তার সঙ্গে আর একটা সল্ট বলে দিই, যে মার্কেটে লাইট সল্ট বলে বিক্রি হয় বা লো সোডিয়াম সল্ট। ওকে ওকে। সেই সোডিয়ামটা, সেই সল্টটা তাদের মধ্যে নিশ্চয়ই লো সোডিয়াম থাকে, বাট তারা রিচ ইন পটাশিয়াম। আচ্ছা, সো সেই লাইট সল্ট বা লো সোডিয়াম সল্টটা নর্মাল মানুষের জন্য, আপনার আমার জন্য সেটা খুব ভালো ভালো, বিকজ ওর মধ্যে সোডিয়াম কন্টেন্ট কম আর পটাশিয়ামটা বেশি। বাট কিডনি পেশেন্টদের জন্য দ্যাট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস, বিকজ কিডনি পেশেন্টদের জন্য যদি আমি একটা হাই পটাশিয়াম কন্টেনিং জিনিস দিচ্ছি, সেটা কিন্তু খুব মারাত্মক হয়ে যাবে। আচ্ছা, সো ডিকটাম ইজ স্টিক টু দ্য ট্রেডিশনাল হোয়াইট সল্ট অর টেবল সল্ট ফর কিডনি পেশেন্টস। আচ্ছা, নো নিড টু এক্সপেরিমেন্ট। ওকে। ডক্টর গোয়েল, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে যেগুলো যেই ফলে পটাশিয়াম বেশি রয়েছে সেগুলো তো কিডনির পেশেন্টদের দেওয়া যায় না, তাহলে আপনারা কোন ফলগুলো সাজেস্ট করেন তাদের জন্য? সো কিডনি পেশেন্টদের জন্য যেটা আপনি বললেন যে হাই পটাশিয়াম কন্টেনিং ফ্রুটস, যেমন কমনলি যেটা আমরা খাই বানানা, কলা। এখন এই সিজনে আমরা অনেক সময় দেখবো কমলা, লেবু বা সিট্রাস ফ্রুটস, এইগুলো কিন্তু হাই ইন পটাশিয়াম। আচ্ছা, এইগুলো কিন্তু একদমই দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। লো পটাশিয়াম ফ্রুটস হচ্ছে কমনলি অ্যাপল, ভেরি কমন। ইটস অলসো সেড অ্যান অ্যাপল আ ডে কিপস আ ডক্টর অ্যাওয়ে। তারপরে পেঁপে, পাপায়া, তারপরে গুয়াভা অ্যান্ড পেয়ার। আচ্ছা।
সো এই আপেল, পেঁপে, নাশপাতি, পেয়ারা এইগুলো হচ্ছে কমনলি পাওয়াও যায়, অ্যান্ড এইগুলো হচ্ছে লো পটাশিয়াম ফ্রুটস। বেশ। বাট আমি আরেকটা জিনিস বলবো এর সঙ্গে, যে কিডনি পেশেন্টদের পটাশিয়ামও কিন্তু খুব ডাইনামিক থাকে। আচ্ছা। মানে সব পেশেন্টের পটাশিয়াম কিন্তু বেশি হবে বা সবারই এই লেভেলে হবে সেটা কিন্তু বলা যায় না। যাদের টিউবুলো ইন্টারস্টিশিয়াল কিডনি ডিজিজ থাকে তাদের কিন্তু পটাশিয়াম লো বা নর্মাল থাকে। আচ্ছা। তাদের সময় কিন্তু অনেক সময় আমরা পটাশিয়াম রিচ ফ্রুটসও অ্যালাউ করে দিই। সো এইটা আগেন যেটা আপনাকে বলছি, যে কোন ফলটা খাবেন এটা আপনার কিন্তু নেফ্রোলজিস্টই বলবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে আজকের আমাদের যে আলোচনা, সেই আলোচনায় কিন্তু বিভিন্ন বিষয় উঠে এলো, এবং সব থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে পেশেন্ট ওরিয়েন্টেড যে আলোচনা, যে পর্যবেক্ষণ করা হয় চিকিৎসকদের তরফ থেকে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই প্রোটিনটাও যে গুরুত্বপূর্ণ তাও কিন্তু বলাই বাহুল্য। এবং আজকে আমাদের যে আলোচনা, সেই আলোচনায় উপস্থিত থাকার জন্য অবশ্যই ডক্টর গোয়েল আপনাকে ধন্যবাদ। এবং আজকে আমরা যে বিষয়গুলি জানলাম সেগুলো যারা পেশেন্টরা রয়েছেন, অর্থাৎ কিডনি সংক্রান্ত সমস্যা যাদের রয়েছে, যারা ডায়ালিসিস পেশেন্টরা রয়েছেন, তাদের যে যথেষ্টই সাহায্য করবে তাও কিন্তু বলা যায়। আজ আমাদের আলোচনা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।